তো কি খবর বন্ধুগণ, আমি নিউজি ছেলে এন্ড গাইস প্রথমে আজকে আমরা কথা বলবো তিথি তুষার ব্লগস ভার্সেস আইরনিক অংশু কন্ট্রোভার্সি নিয়ে। হ্যাঁ গাইস, এই কন্ট্রোভার্সি নিল নতুন মোড়। লিটারালি এইবার কন্ট্রোভার্সি নিয়ে মুখ খুললো অ্যামেজিং রি। যারা এখনো কিছু জানো না এই কন্ট্রোভার্সির ব্যাপারে, তাদের আমার এই ভিডিও দেখার রিকোয়েস্ট হলো। আমি এই ভিডিওতে ফুল এক্সপ্লেন করেছি কিভাবে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তাদের মধ্যে। বেসিক্যালি মোটা বলতে গেলে আইরনিক অংশু তিথি তুষারের পুরনো কিছু ভিডিও নিয়ে দুটো রোস্ট ভিডিও বানায় এন্ড তিথি তুষার তার উপরে কপিরাইট স্ট্রাইক মারে এন্ড এর থেকে শুরু হয়েছে নিউ কন্ট্রোভার্সি। তিথি তুষার জানায় তার মাকে নিয়ে অংশু বাজে ভাষা প্রয়োগ করেছে বলে তারা স্ট্রাইক মেরেছে, বাট অংশু জানায় তারা ফেক স্ট্রাইক মেরেছে এন্ড তার মাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করাই হয়নি তার ভিডিওতে। রিসেন্টলি কিছুক্ষণ আগে অ্যামেজিং রি একটি ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে অংশুর সাপেক্ষে এবং তিথি তুষারের বিপক্ষে কিছু কথা বলেছে। ভিডিওতে বেসিক্যালি বলে, তোরা নোংরা ভিডিও বানাস, তার বেলা কিছু না, বাট কেউ রোস্ট করলে তোদের জ্বালা ধরে। অংশু তো কোনো বাজে ভাষা প্রয়োগ করেনি, এমনকি তোর মাকে আন্টি বলেও সম্মান দিয়ে কথা বলেছে। এই ব্যাপার নিয়ে অ্যামেজিং রি আরো কি বলেছে আপনারাই দেখুন। ব্যাপারটা হচ্ছে আইরনিক অংশু তিথি তুষারকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিল, বাট তিথি তুষার সেটা না নিতে পেরে সোজা স্ট্রাইক মেরে দিয়েছে। একটা 1 লাখের উপরে চ্যানেলকে স্ট্রাইক মারছে। বাহ, বাই দ্য ওয়ে তিথি তুষার, তোরাই একটা সময় বলেছিলিস না ঠিক আছে, তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই, টেক লাভ ফ্রম আস। বিশাল লাভ তোমাদের। আইরনিক অংশুর চ্যানেলে তোমাদের লাভ বাইট দেখতে পাচ্ছি তো। কিন্তু মা বাবাদের নিয়ে কোনো কথা বলে ডিরেক্ট স্ট্রাইক মারবো। বাট তোদের মা বাবাকে নিয়ে এই ছেলেটা তো কোনো খারাপ কথা বলেনি, নোংরা গালাগালিও দেয়নি। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই। আমি তো এই ভিডিওর মধ্যে কোনো খারাপ ওয়ার্ড খুঁজে পেলাম না, তাহলে কিসের জন্য ওকে স্ট্রাইক মারলি? ও তো তোদের মাকে কাকিমা বলে সম্বোধন করেছে। যাই হোক, এখন এইটাই দেখার এই ব্যাপার নিয়ে তিথি তুষারের কোনো রিপ্লাই ভিডিও আসে কিনা। চলুন নেক্সট আপডেটের উপর। এইবার কথা বলবো সময় 51কে নিয়ে। ইয়েস গাইস, সময় 51 করলো ফেস রিভিল, তবে এই প্রচন্ড দুঃখজনক ব্যাপারের জন্য। কি এমন হয়ে গেল তার সঙ্গে যার জন্য ফেস রিভিল করে ফ্যানদের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল সময়। যারা সময় 51কে চেনো না তাদের প্রথমেই বলে দিই, ইউটিউবে তার 6.67 লাখ সাবস্ক্রাইবার রয়েছে এন্ড সময় কার বাইক রিলেট ভিডিও বানায়। ইয়েস গাইস, রিসেন্টলি সময় আপলোডে ভিডিও যেখানে বেসিক্যালি বলে তার বউয়ের শারীরিক অবস্থা ভীষণ খারাপ। তার বউ নাকি ভুল করে হারপিক খেয়ে ফেলেছে এন্ড তার চিকিৎসার জন্য প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন। সময় আরো বলে তার কাছে যা সামর্থ্য ছিল সব তার চিকিৎসার পিছনে খরচ হয়ে গিয়েছে, এখন তার হাত পাতা ছাড়া আর কোনো রাস্তাই নেই। আপনারাই দেখুন সময় এই ব্যাপার নিয়ে আরো কি বলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের সময় 51 ভাই, ক্যামেরার পিছন থেকে আমিই কথা বলতাম। আজকের ভিডিওটা কোনো টেকনোলজির ভিডিও নয়, কোনো বাইকের ভিডিও নয়। আজকের দুঃখের সংবাদ নিয়ে তোমাদের কাছে এসেছি। গত সপ্তাহ শুক্রবার আমার ওয়াইফ ভুল করে টয়লেট ক্লিনার খেয়ে নিয়েছে। সেটাকে যে ওই 7-8 দিন এক্ষুনি মৃত্যুর সাথে লড়াই করে কোনো রকমে বেঁচে এসছে। মৃত্যুর সাথে লড়াই করে এখনও লড়াই করে যাচ্ছে। 7-8 দিন হসপিটালে ভর্তি থাকার পর আমিও যে কিভাবে বলবো আমি কথাও বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছি। মানে এতটা সমস্যার ভিতরে আমরা রয়েছি এখন। আর আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল কিছুদিন আগে, তাই 2 মাস মতো আমি কোনো ইউটিউব থেকে টাকা পাইনি। আর আমার কাছে যা ছিল খরচ হয়ে গেছে, ভিডিও করতে পারছি না, এই নিয়ে ছোটাছুটি করছি। তো এটা হলো আমার বউ, শরীর খুব খারাপ অবস্থা। এরপরে এখন হসপিটালে ভর্তি করতে হবে, এখনও কী করতে হবে আমি জানি না। তোমরা যদি চাও একটু সাহায্য করতে পারো আমাদের, আর ফিরে আসতে পারবো তোমাদের কাছে যদি তোমরা একটু সাহায্য করো। কিনে আমার নাম্বার এবং পেটিএম নাম্বার দিয়ে দিচ্ছি, পেটিএম নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিচ্ছি। যদি তোমরা কেউ কিছু করে পারো সাহায্য করো, যেভাবে পারো কিছু টাকা সাহায্য করো। তোমরা সাহায্য করলেই ও আবার বেঁচে ফিরে আসতে পারবে, আবার ভালো হতে পারবে, আবার আমিও কাজে ফিরতে পারবো। যাই হোক, চলুন নেক্সট আপডেটের উপর। এইবার কথা বলবো ফারিজুল ইসলামকে নিয়ে। ইয়েস গাইস, ফারিজুল ইজ অ্যাবাউট টু লঞ্চ ইটস নিউ অ্যান্ড সেকেন্ড ইউনিক বাজার। তোমরা আশা করি প্রত্যেকে চেনো ফারিজুলকে, যারা চেনো না তাদের বলে দিই, ইনস্টাগ্রামে 26,000 ফলোয়ার্স এন্ড ফোন বাজার ইউনিক বাজারের সিও। রিসেন্টলি ফারিজুল অ্যানাউন্স দ্যাট ইউনিক বাজার টু লঞ্চ অন জটেশ্বর। লিটারালি তার প্রথম ইউনিক বাজারের হিউজ সাকসেসের পর গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে ইউনিক বাজার 2 এর। আপনারাই শুনুন ফারিজুলের মুখে কোথায় এন্ড কবে লঞ্চ হতে চলেছে ইউনিক বাজার। তো হ্যালো এভরিওয়ান, আগামীকাল জটেশ্বরে ইউনিক বাজার ওপেনিং। তো কালকে ওপেনিং, তোমরা সবাই চলে আসো, সবাইকে নিমন্ত্রণ রইল। ইউনিক বাজারের কাজ সব সাজাতে শুরু হয়ে গেছে। লোকেশনটা একটু বলতো। লোকেশন জটেশ্বর মারুতি স্ট্যান্ডের সামনে আমাদের ইউনিক বাজার। অবশ্যই আসো, কালকে পুরো ধামাকা হবে, তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা। সবাই চলে আসো।
কালকে অনেকজনে আসতেছে, প্লাস আমি থাকতেছি, সন্ধু থাকতেছে। কালকে ওপেনিং হলো 2টার সময়, সবাই চলে আসো। চলুন নেক্সট আপডেটের ওপর। হ্যাঁ গাইস, আবার টোলের শিকার হলো বেঙ্গলি অ্যাক্ট্রেস নুসরাত। কি এমন হয়ে গেল যার জন্য বাজে বাজে কমেন্ট আসছে তাকে ঘিরে? রিসেন্টলি ফিউ মান্থ এগো রিলিজ হওয়া সেন্টিমেন্টাল মুভির হিউজ সাকসেসের পর লম্বা ছুটি কাটাচ্ছেন স্বামী স্ত্রী যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। হ্যাঁ গাইস, এই মুহূর্তে তারা ছুটি কাটাচ্ছেন থাইল্যান্ডের কোনো এক বিচে, এন্ড সেখানে নতুন ফটোশুটে নুসরাত তাকে দেখা গেল ব্যারলেটার হট প্যান্টে। লিটারালি তাতেই টোল নায়িকা শুরু হয়েছে তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা। একজন লিখেছে শেষে তোমার ছেলে বড় হয়ে এই সব ছবি দেখেই ড্যাশ মারবে। আবার একজন লিখেছে নোংরা মহিলা, বুড়িটাকে ইয়াসের মাসি লাগে। আবার কেউ লিখেছে আপনার কি সত্যি অতস্তত বোধ হয় না এই সব ছবি পোস্ট করতে? তবে নুসরাতের প্রিয় ফ্যান্সরাও বাজে কমেন্টস কে ট্যাকেল করে রিপ্লাই দেয়। একজন এই কমেন্টে রিপ্লাই লেখে, খালি গায়ে ছবি প্রোফাইল পিকচার দিয়ে এইসব বলা হচ্ছে, সে তো বলাই যায় তোমারও যদি মেয়ে হয় সেও তোমার এই প্রোফাইল পিকচার দেখে থাক। বললাম না এইসব বলতে রুচিতে বাঁধে। চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো বেঙ্গলি অ্যাক্ট্রেস রূপালী রায় ভট্টাচার্যকে নিয়ে। ইয়েস গাইস, এই কারণের জন্য বেঙ্গলি অ্যাক্ট্রেস রূপালী ভট্টাচার্য অভিযোগ দায়ের করেছে পুলিশ স্টেশনে। রিসেন্টলি নতুন ধারাবাহিক আনন্দীর হাত ধরে ফের একবার বড় পর্দায় ফিরছে অভিনেত্রী রূপা ভট্টাচার্য। এন্ড এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় লাগাতার হুমকি পাওয়ার অভিযোগ দায়ের করলেন রূপা। এইরকম হুমকি আসায় মানবিকভাবে ভেঙে পড়েছেন তিনি। হ্যাঁ, যারা জানে না তাদের জানিয়ে দিই, লিটারালি আরজিকর কাণ্ডের প্রথম থেকেই প্রতিবাদে সামিল ছিলেন তিনি। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগত অনুভূতি থেকেই এই ঘটনায় প্রতিবাদ করেছেন। আর তারই কারণে নাকি সোশ্যাল মিডিয়ায় বাজে ভাষায় আক্রমণ করা হচ্ছে তাকে। এমনকি তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ রূপার। তার মুখ দিয়ে ফেক ভিডিও বানিয়ে সাইডে ভাইরাল করা হবে। তার এক বন্ধু প্রতিবাদ করায় তাকে যৌন হেনস্থার কেসে ফাঁসানো হবে, এমনই হুমকি দেওয়া হচ্ছে। তোমরা চাইলে ভিডিও পজ করে সেই কুরুচিকর কমেন্ট গুলো পড়তে পারো। লিটারালি অভিনেতা রূপা আরো জানিয়েছেন, এই বিষয়ে তিনি অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশের সাইবার শাখায় ইমেলও করেছেন, তবে কোনো জবাব মেলেনি। তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, তাতেও লাভ হয়নি। এদিকে তাকে হুমকি দেওয়ার পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। রিসেন্টলি এই বিষয়ে অভিনেতা ফেসবুকে লিখেছেন, টিএমসি আইটি সেল এবার মেয়েদের ডিপি ব্যবহার করে বিভিন্ন ফেক প্রোফাইল থেকে এলোমেলো র্যান্ডম গালি দিচ্ছে। আমায় যারা ট্যাগ করেছে অন্য কোনো পোস্টে, সেখানে কমেন্টে এই সব করছে। আর কলকাতা পুলিশকে ইমেলের পর ইমেল করেছে, কিন্তু ওপর তালার অর্ডার ছাড়া তারা তো কিছু করেই না। বুঝলাম আমার মতো ছোট এক অভিনেতাও ওদের জন্য কত বিপজ্জনক। এই আইটি সেল আবার জননেত্রী বানিয়েই দেবে, বুঝেছি। আরো এই ব্যাপারে কি বললো অ্যাক্ট্রেস রূপা আপনারাই দেখুন। যে বাড়িতে ঢুকে রেপ করে দিয়ে আসবো, একটাই অপরাধ। তোকে কে বলেছে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে? তোকে এত মুখ খুলতে কে বলেছে? এটাই ঘুরিয়ে ফিরিয়ে বলে যাচ্ছে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, এর জবাবদিহি করতে আমি মানুষের কাছে বাধ্য। প্রয়োজন হলে সেই স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়া যাবে। ভাষা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, যারা এইভাবে কথা বলেন তারা ডাক্তার থেকে শুরু করে যে কোনো পেশার মহিলাদের এই রাজ্যে খুল্লা রেপ করে দিতে পারে। আমি একতরফাই বলে গেছি এবং ফাইনালি আমাকে সাহায্য করছেন ফিরদৌস দা। তো ফিরদৌস শাইম, আইনজীবী, তিনি গোটা ব্যাপারটা দেখছেন এবং ন্যাচারালি তো আমাদের যখন পুলিশ সাহায্য না করে তখন আমাদের আদালতের দরজায় কড়া নাড়তে হয়। তাই আমি আদালতের কাছে আমার সুরক্ষা চাইছি। আমাদের হেয়ার ড্রেসার তনুশ্রী যখন চেষ্টা করেছিল আত্মহত্যা করতে, মানে কি পরিমাণ এখানে অরাজক অবস্থা হয়েছিল। আমি 2019 থেকে কিন্তু বলেছি এটা হতে চলেছে। আজকে কিন্তু আমি ঠিক ছিলাম, এটা সবাই মিলে প্রমাণ করে দিচ্ছেন এবং প্রত্যেকটা গিল মুখর হচ্ছেন, সেটা আমার দেখে ভালো লাগছে। তখন আমি একা লড়াই করেছিলাম। সেই স্টিল ফটোটা নিয়ে বলা হচ্ছে ভিডিও বানিয়ে ভাইরাল করে দেবো। মানে সেটা তো তাহলে ফেব্রিকেটেড, ওই মুখটা ইউজ করে। না হলে মানে আমার ভাইরাল হওয়ার ভিডিওতে যেগুলো তোমাদের কাছে বলি সেগুলোই ভাইরাল হয়। আর সেই সত্যি কথাগুলো এতটাই বিপজ্জনক হয়ে যাচ্ছে যে ওদেরকে ফেক ভিডিও বানিয়ে ভাইরাল করে আমার ছোট করার চেষ্টা। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো রানা দাসকে নিয়ে। রিসেন্টলি এই কারণের জন্য রানা দাসের হয়ে গেল বিগেস্ট লস। প্রায় 81,000 টাকার লস হয়ে গেল রানার। যারা এখনো জানে না রানা কে, তাদের বলে দিই, তার ইনস্টাগ্রামে 28,000 ফলোয়ার্স রয়েছে এন্ড সে ট্রেডিং রিলেটিভ ভিডিও বানায়। বেসিক্যালি বলতে গেলে ট্রেডার। হ্যাঁ গাইস, রিসেন্টলি লস নিয়ে কথা বললো রানা। বলে তোমরা খালি বলো ট্রেডে লস হয় না, তাহলে আমার কি করে লস হলো এত টাকা? এবার তোমরা বলবে ড্যামি অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট। তোমাদের বলে দিই গ্রো অ্যাপের লসও হয়, ট্রেডে লস লাভ না হলে কিসের ট্রেড ভাই? রানার লস নিয়ে আরো কি বলেছে আপনারাই শুনুন। কিরে, তাহলে ফাইনালি কি নজর লেগে গেল নাকি? নজর লেগে গেল। আর আজকে বহুত বড় লস হলো। এই যেরকম কুত্তাগুলো ভেকাচ্ছে, এরকম অনেক কমেন্টে কুত্তা ভেকাতো যে লস হয় না, প্রফিট হয়। আরে চুপ কর রে, তো প্রফিট হয় তাদেরকে বলছি যে ভাই হ্যাঁ লস হয়, দেখ
তোদের অকাদের বাইরে লস হয়, গ্রোটা খুললেই বুঝতে পারবি 81,000 লস। এটা তোরা সারা জীবনে মনে হয় দেখিস না। কি করে লসটা হয়েছে? লসটা অনেক বেশি হোল্ড করে ফেলেছি, তাই লস গেছে। আর যারা যারা বলো যেটা ফেক অ্যাকাউন্ট, এটা কোনো অ্যাকাউন্টই নয়, তাদেরকে ভালো করে দেখায় যেটা ফেক না রিয়েল। চলে যাও প্লে স্টোরে, এই দেখো প্লে স্টোরে গ্রো সার্চ করা, ওপেন করলেই কিন্তু গ্রো থেকে এটা খুলছে। আর পিএনএলটাও দেখিয়ে দিই যে পিএনএল লেখা। তো এই ফোন থেকে আমি যখন থেকে ট্রেড করা স্টার্ট করছি, যখন ভিডিও আপলোড করা স্টার্ট করেছি, সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে আমি যদি পিএনএলটা দেখাই, এই হচ্ছে সেপ্টেম্বর, এখান থেকে আমি পিএনএল দেখালাম, সেটা হচ্ছে 42,000 আমি প্রফিট করেছি। এই হচ্ছে সব দিনের প্রফিট অ্যান্ড লস। একদিন শুধু লস হয়েছে, 2 সপ্তাহ ট্রেড করেছি, এটার 2 সপ্তাহ, ঠিক আছে, একদিন লস হয়েছে যেটাও ছাড়া আছে। তো 2 সপ্তাহে আমি 40,000 টাকা বানিয়েছি, আর একদিনে 80,000 টাকা লস করেছি। যেরকম লস করছি সেটা রিকভার হবে। কাল থেকে রিকভার ভিডিও আসছে যে 81,000 আমি কীভাবে রিকভার করি। তো কাল থেকে সবাই ভিডিওটা দেখবে। কুকুরটাও চুপ হয়ে গেছে, তোর হেটাররাও একদিন চুপ হয়ে যাবে। চলুন নেক্সট আপডেটের ওপর। OMG, তাহলে কি কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা রাজ্য সরকার দ্বারা পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো? সত্যি কি তাহলে ট্রাম পরিষেবা পুরোপুরি ভাবে মুছেই যাবে গোটা ভারত থেকে? লিটারালি 1873 সালে কলকাতায় তথা ভারতের বুকে প্রথম ট্রাম চলেছিল, তাও আবার ঘোড়া দিয়ে টানানো ট্রাম। ইয়েস গাইস, 151 বছরের ইতিহাস পিছনে ফেলে পাকাপাকি ভাবে বন্ধ হতে চলেছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা। লিটারালি ট্রাম পরিষেবা ধীরে ধীরে গোটা ভারত থেকে মুছেই গিয়েছে। হাতে গোনা কিছু ট্রাম চলতো কলকাতা, সেটাও নাকি এখন বিলুপ্তর পথে। রিসেন্টলি রাজ্য সরকার ঘোষণা করে জানিয়ে দিল একটি ট্রাম চলবে ধর্মতলা থেকে হেরিটেজ চিত্র হিসাবে, বাকি সব রুট থেকে বন্ধ ট্রাম পরিষেবা। লিটারালি নাকি তুলে ফেলে দেওয়া হবে ট্রাম লাইনও। ট্রাম লাইন নিয়ে মনে পড়লো রিসেন্টলি নিরঞ্জন মণ্ডল এই ব্যাপার নিয়ে কথা বলতে বলতে স্যাড হয়ে পড়ে। ট্রাম লাইন বন্ধ নিয়ে দুঃখ প্রকাশ করলেন নিরঞ্জন, একই সঙ্গে জানান কেন ট্রাম বন্ধ হওয়াই দরকার। আরো বলে মানুষের সুবিধার জন্যই তো তুলে দেওয়া হচ্ছে ট্রাম। দাঁত থাকতে দাঁতের মর্ম কখনোই কেউ বুঝলো না। ইতিহাস পড়তে গেলে আগে ইতিহাস হতে হয়। আপনারাই দেখুন নিরঞ্জন ট্রাম বন্ধ নিয়ে আরো কি কি বলেছে। উপর OMG, লিটারালি ওয়াও, অস্কারের জন্য নমিনেট করা হলো লাপাতা লেডিস সিনেমাকে। সারপ্রাইজিংলি 2025 সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে বেছে নেওয়া হয়েছে কিরণ রাওতের লাপাতা লেডিস সিনেমাকে। অ্যানিমাল, মালায়ালাম ভারতীয় পুরস্কার বিজয়ী অ্যান্ট্রাম এবং কান বিজয়ী অল উই ইমাজিন অ্যাজ লাইট সহ 29টি চলচ্চিত্রের তালিকা থেকে এই হিন্দি সিনেমাটিকে বেছে নেওয়া হয়েছে। অসমিয়া পরিচালক জাহু বড়ুয়ার 10টি সদস্যের সিলেক্ট কমিটি এটিকে বেছে নিয়েছে। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। OMG, লিটারালি আই এম তো অবাক। রিসেন্টলি ঐশ্বরিয়া রায় বচ্চনের লুকিয়ে তলে তলে সালমান খানকে বিয়ে করার খবর সামনে এসেছে। ইয়েস গাইস, তোমরা তো কম বেশি প্রত্যেকেই জানো সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেক বচ্চন অ্যান্ড ঐশ্বরিয়া রায়ের ডিভোর্সের গুঞ্জনের নিউজ উড়ে বেড়াচ্ছে। এই সবের মধ্যেই সামনে এলো ঐশ্বরিয়া রায় বচ্চনের অন্য বিয়ের খবর। তিনি নাকি গোপনে বিয়ে সেরেছিলেন তার প্রাক্তন প্রেমিক সালমান খানের সঙ্গে। গাইস, 1999 সালে হাম দিল দিয়ে চুকে সানাম ছবির সেট থেকে তাদের প্রেমের শুরু হয়েছিল এন্ড তার পরপরই রটে যায় যে তারা গোপনে নাকি বিয়ে সেরেছেন। লিটারালি বিলাসবহুল বাংলোতে নাকি বিয়ের আসর বসেছিল। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন নাকি তাদের দুজনকে আশীর্বাদ দেওয়ার জন্য। তো চলো গাইজ, আজকের মতন এইটুকুই। বাকি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা আমার প্রচুর পরিমাণে প্রয়োজন।